আমি না এখনো কিছু ধরতে পারছি না। আদিত্যদা, এরকম তো সিনেমা টিনেমায় হয়, বাস্তবে এরকম একটা ঘটনা? বাস্তবটা অনেক বেশি নাটকীয় হতে পারে মা। মাঝ বাড়ি ভর্তি লোক, এখন এই সমস্ত কিছু এখানে আলোচনা করা কি ঠিক হবে? না, আলোচনা নয়, কোনো আলোচনা আর নয়, শুধু শর্ত। আমার একটা শর্ত আছে। আদিত্য, তোমাকে ঠিক করতে হবে এই বাড়িতে তোমার কল্যাণীর মেয়ে থাকবে নাকি আমি আমার মেয়েকে নিয়ে থাকবো। বলো বলো, কাকে রাখতে চাও? থামাম, আমি চলে যাচ্ছি। মা যদি জানতে পারে আমার জন্য সংসার ভেঙে যাচ্ছে, তাহলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ। আমার মা কোনোদিনও কোনো অধিকার চান না, আর আজ সেখানে এরকম হচ্ছে। গুরুজি, গুরুজি, এটা অসম্ভব, এটা অসম্ভব। বড় ম্যাডাম, আপনারা দয়া করে কোথাও যাবেন না। আমি চলে যাব, আমি চলে যাব। পিলু, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোর নেই। তুই শুধু আমার মেয়ে নোস, তুই আহিরের স্ত্রী। এই সংসারটা তোরও। যদি তেমনই হয় তাহলে আমাকেও এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে। আমার উত্তর আমি পেয়ে গেছি। রঞ্জা, চলো বেটা এখান থেকে। চলো। না না, অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক বড় ক্ষতি। এই সর্বনাশ হতে দেওয়া যাবে না। পিলু, পিলু কোথায় যাচ্ছ? পিলু! মা, অহন কি করুম ক?
সৈনী, উদয় আর ঋতুজাকে ডাক। কাকা বাবু, একবার কি একটু ছোট ম্যাডামকে দেখুন না, কিভাবে দাঁড়িয়ে আছে। বড় ম্যাডাম পুরোটা ফুল পুড়ছে। গুরুজি, আপনি এখানে বসে না থেকে একবার ওদিকে যান না, গিয়ে বলুন যে রঞ্জা আর মণিমার জায়গাটাকে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। গুরুজি, সত্যিটা তো মেনে নিতে হবেই জীবনে। গুরুজি, আন্টি তো কোনো ছল ছাতুরি কিছু করেননি, না পিলু করেছে। গুরুজি, এখানে কারোর তো কিছু করার নেই। গুরুজি, আপনি যান মণিমার কাছে, একবার কি কথা বলুন প্লিজ। বছর তুমি আমাকে ঠকিয়ে গেছো, বাধ্য করেছো কল্যাণীকে আমার থেকে দূরে চলে যেতে। আমার এক সন্তানের অস্তিত্বই আমি জানতে পারলাম না। তোমার সঙ্গে আমি আর থাকতে পারবো না। তোমার কোনো কৃতজ্ঞতা বোধ নেই না? এই প্রতিষ্ঠান তোমাকে সবকিছু দিয়েছে আদিত্য। আজ যে তুমি দামি দামি গাড়ি চড়ে ঘুরে বেড়াও, দেশে বিদেশে কনসার্ট করে বেড়াও, সামনে পেছনে সব পণ্ডিতজি করে লোকজন ঘুরে বেড়ায়, সেটা সমস্ত কিছু এই প্রতিষ্ঠান দিয়েছে তোমাকে। আর একদিনে সব ভুলে গেলে, সব। মামা, তুমি কি করে আমার সম্বন্ধে আদিত্যকে এত কথা বলতে পারলে? তুমি তো আমার নিজের লোক বলে আমি জানতাম, তাই জানি। আমার কাউকে চাই না মামা, তোমাকেও চাই না। তুমিও যাও, চলে যাও মামা, এখান থেকে চলে যাও। নাও, জলটা খাও দিদি ভাই। ঠিক লাগছে? একটু শান্ত হও দিদি ভাই। তোমার মতো মানুষকে কি এত চেঁচামেচি মানায়? হ্যাঁ, কেন এত চেঁচামেচি করছো? সব সমস্যারই তো একটা সমাধান আছে। আমি বলি কি, তুমি আদিত্যদার সাথে আলাদাভাবে কথা বলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রঞ্জা, মা, এইভাবে বাড়ি ছেড়ে চলে গেলে কি কোনো লাভ হবে? একটা কথা ভেবে দেখো, বাবাকে ছাড়া সুরমণ্ডলটা চলবে, আর তুমি বা খামোখা নিজের বাড়ি ছেড়ে কেন বেরোতে যাবে? তার থেকে বরং মা পিলুকে এই বাড়ি থেকে বের করে দাও। পিলু বেরিয়ে গেলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।
আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি? মাকে আমি শান্ত করে এসেছি, তুমিও দয়া করে শান্ত হও। তোমাদের এই ঝগড়ার জন্য সব থেকে বেশি সাফার করছি আমি। এই সুরমণ্ডল ছেড়ে কেউ কোথাও যাবে না, সবাই এখানেই থাকবে, ব্যাস। এই ইস্যুটা এখানেই শেষ। ছোটকা, ছোটকা তুমি বাবাকে বলো, এবার কিন্তু আমি কিছু একটা করে বসবো। আমিও বলছি গুরুজি, এই কথা কাটাকাটি আমার আর সত্যি সহ্য হচ্ছে না। মা বারবার বলেছে এই সংসারটা যেন না ভাঙে। আপনি কোথাও যাবেন না, কোথাও না। পিলু, এতদিন পরে তুমি তোমার পরিবারকে পেয়েছো, আনন্দ হচ্ছে না? খুব আনন্দ হচ্ছে ওস্তাদজি। সানাই জুড়িতে তো একা একাই থাকতাম, শুধু বন্ধুরা ছিল, কিন্তু এখানে খুব ভালো লাগছে। শুধু বড় ম্যাডামকে একটু বোঝাতে হবে, আমি আর মা কোনোদিনও কোনো অধিকার চাইবো না। এতদিন পরে তুমি তোমার বাবাকে পেলে পিলু, কিন্তু তুমি বাবা বলে ডাকতে পারছো না। তোমার খারাপ লাগছে না পিলু? ডাকের মধ্যে কি আছে ওস্তাদজি, বাবা তো সবসময় পাশেই রয়েছে, তাই না? বাপরে, অল্পের উপর দিয়ে গেল। আজ জোর বাঁচা বেঁচে গেছি। বাড়িতে চতুর্দিকে যেন ঝড় বইছে। ওস্তাদজি, বলো। কাল ভোরবেলায় উঠে গঙ্গার ঘাটে বসে রেওয়াজ করবেন, মনটা শান্ত হবে। হ্যাঁ, করব। এখন ঘুমিয়ে পড়ো। মণিমা, তুমি কিছু বলবে? হ্যাঁ, বলবো তো, বলবো বলেই তো এলাম। না, এটা ধরো। এটা কি মণিমা? ডিভোর্সের পিটিশন। তুমি আর পিলু মিউচুয়াল ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করছো। মণিমা, ডিভোর্স মানে কেন? মানে হঠাৎ করে একটা একটা করে পা ফেলতে হবে তো আহির। পিলুর এ সংসারে অধিকার আছে, কাল গুরুজি বললেন না? তোমাকে তো বরাবর নিজের ছেলের মতনই দেখে এসেছেন, তাই পিলুকেও নিজের ছেলের বউ হিসেবেই দেখেছেন। আর সেই জন্যই বললেন যে পিলুর এই সংসারে অধিকার আছে তোমার বউ হিসেবে। কাজেই সেই অধিকারের জায়গাটা থেকে আগে বেরোতে হবে, তারপরে অন্য ব্যবস্থা।
তোমার বউ হঠাৎ করে গুরুজির মেয়ে হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিষয়টা আমি না মানলে কি হবে? তোমার গুরুজি তো বিশ্বাস করছেন নাটকটায়। কাজেই আমাকে একটা একটা করে সুতো কাটতে হবে আহির। তোমাকে ডিভোর্স পেপারটা দেওয়া রইল, ওটাতে আগে আমাকে সাইন করে দাও। আগে ডিভোর্সটা হবে, তারপরে আমি দেখব পিলুর কি ব্যবস্থা করা যায়। তুমি ওটা আমাকে দিয়ে দিও, আমি আজকেই পাঠিয়ে দেবো লয়ারের কাছে। মণিমা, এই কাজটা করা আমার পক্ষে ভালো লাগছে আহির, এটা দেখে ভালো লাগছে যে তুমি আজকাল বইয়ের কথায় উঠছো আর বসছো। গুড, বেশ ঠিক আছে, তাহলে দুজনে মিলে আলোচনা করে নাও বিষয়টা নিয়ে কিভাবে কি করবে। আসলে কি বলতো আহির, তোমার কেরিয়ারটা তো সুরমণ্ডলের উপর ডিপেন্ড করে আছে। একটা প্রতিষ্ঠান ছাড়া পরিচয় হয় না, ওপরে ওঠাও যায় না। ওস্তাদজি, আপনি কিন্তু দুম করে রেগে যাবেন না। চুপ করো পিলু, একদম চুপ করো। সাকি আমার মাথাটা ঝাঁঝা করছে, আর একটা কথা বলবে না তুমি। ওস্তাদজি, ওস্তাদজি কোথায় যাচ্ছেন? বড় ম্যাডাম যেভাবে চটে আছেন, তাতে এই কাগজে সই না করলে ওস্তাদজির জীবন শেষ করে দেবেন। কান টান তো আর হবে না, উনি তো রীতিমতো শাসিয়ে গেলেন। কিন্তু এখানে পিলু তো কোনোভাবে দায়ী নয়। কেন দায়ী নই ওস্তাদজি? মা তো আমাকে কিছুই বলতে চায়নি, আমি জোর করে অতীতটা টেনে বের করলাম। মা বলেছিল, পিলু সবটা সামলাতে পারবি তো? তখন বড় গলায় বলেছিলাম, কেন পারবো না মা, আমি তো তোমারই মেয়ে, সবটা সামলে নেব। মামনি, এখন এখন সবটা সামলাতে গেলে বোধহয় আমার বিয়েটা ভাঙতে হবে, নয়তো ওস্তাদজি আর গান করতে পারবেন, গান নিয়ে এগোতে পারবেন না। ওস্তাদজি, বড় ম্যাডাম যা কিছু বলছেন আপনি মেনে নিন, এতে সব দিক থেকে ভালো হবে ওস্তাদজি, নয়তো আপনার গান বন্ধ হয়ে যাবে। পিলু, কি সব বলে যাচ্ছ তখন থেকে? বিয়ে ভাঙার কথা উঠছে কেন? এইসব নিয়ে তুই কিছু ভেবেছিস? দেখ দাদা তো ওই সুরমণ্ডলের ঘ্রাণ নিয়ে যে আসরটা হবে সেটা নিয়ে ব্যস্ত আছে। তাছাড়া এখন বেশি দাদা বাড়িতে থাকবে না, জানিস তো। সব সম্মান সব দায়িত্ব কিন্তু তোর উপর ছেড়ে দিয়ে বসে আছে দাদা। তুই পারবি তো সুরমণ্ডলের ঘ্রাণটা জোগাড় করে নিতে? না হলে এখানে যদি কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে যায় না, দাদার শরীরটা না নির্ঘাত ভেঙে পড়বে, জানিস তো।
কাকাবাবু, গুরুজিকে আমি বুঝিয়ে বলবো, কিন্তু বিশ্বাস করুন বড় ম্যাডামের চোখের ওপর থেকে এভাবে ঘোরাঘুরি করলে আরো অসুবিধা হবে আমাকে মেনে নিতে। মা, ছোটকা, পিলুকে বলে দাও ও যদি আমার কাছে মার খেতে না চায় তাহলে যেন ওর নিজের মুখটা বন্ধ রাখে। কাজটা ভালো হলো না পিলু, ডিভোর্সটা হলে ভালো হতো। আহির আসলে অনেকদিন ধরে গানটা নিয়ে সাধনা করছে তো, বড় ভালো গায় ছেলেটা, ওর কোনো কেরিয়ারই হলো না। আহির তো তোমার সব কথা শোনে, আর তুমিও তো বলো যে তুমি আহিরের ভালো চাও, তাহলে ওকে বোঝালে না কেন? ডিভোর্সটা হয়ে গেলে তো ওরই ভালো হতো। নাকি তোমার মা শিখিয়ে দিয়েছেন যে পিলু যত পারিস নাটক কর, কিন্তু নিজের অধিকারটা যেন ছাড়িস না, সেটা বোকামি হবে। আমার মতন গেম প্ল্যান কর, প্রথমে ত্যাগের প্রতিমূর্তি, তারপরে দাঁত নখ সব বের করে আন। সেই মতন তুমি গেলে সাইন করতে, কিন্তু ওস্তাদজির বকুনি খেয়ে মাথা নিচু করে ফিরে চলে এলে। অথচ এটা কিন্তু তুমি অন্য কোনো সময় করো না। যখন নিজেকে পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়ের মেয়ে হিসেবে দাবি করতে হয়, তখন কিন্তু তুমি বেশ সাহসী। অথচ এই বেলায় ওস্তাদজিকে কিছুটি বলতে পারলে না। ঠিক আছে, যেটা ভালো বুঝেছো সেটা করেছো। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আহিরের গানের ক্যারিয়ারটা নষ্ট হতে। গান নিয়ে আর এগোতেই পারবে না ছেলেটা। বড় ম্যাডাম, আমার মা মাকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার জন্যেই এই এতগুলো কথা আমি চুপ করে দাঁড়িয়ে শুনলাম। গুরুজি আমাকে ওস্তাদজির গানের ভার দিয়েছেন, বলেছেন আমি যেন ওস্তাদজির পাশে থেকে ওস্তাদজিকে গান গাইতে সাহায্য করি, আর সেই কাজটা আমি করবই। কিছুতেই ওস্তাদজির গান নষ্ট হতে দেব না। গুরুজির কথাটা আমি রাখবই, ওস্তাদজির গান নষ্ট হবে না। বেশ, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি আপনার ভালোর জন্য বলুন ওস্তাদজি। পিলুর যাই হয়ে যাক, আমরা কোনোদিনই এই
রকমের। হয়তো বিয়ের সময় আমি রেডি ছিলাম না, কিন্তু কোথাও তো একটা বন্ধন আছে আমাদের মধ্যে। পিলু মন্ত্র পড়ে সকলের সামনে আমাদের এই বিয়েটা হয়েছে। মা, গুরুজি মেনে নিয়েছেন আমাদের এই বিয়েটা। এই বিয়েটাকে আমরা দুজনেই সম্মান করব। পিলু, এর মাঝে কিন্তু অনেক ঝড় আসবে, কিন্তু আমরা দুজনেই দুজনের পাশে থাকব। রাজি তো পিলু? রাজি ওস্তাদজি, রাজি। আমি আর আপনার অবাধ্য হব না, কথা দিচ্ছি। বুঝেছি, রাজি বললে যেন রাজি হয়ে যায় না। পিলু, সবটা কিন্তু বুঝে সুঝে উত্তর দাও। সমস্ত কিছু কিন্তু মানতে হবে, তারপরে বলো রাজি। খাওয়াই যায়। আগে শুনি কি খাওয়াবে। নন্তুদা স্পেশাল ডিম টোস্ট খাবেন? গুরুজির কাছে শুনেছিলাম ডিম টোস্টের কথাটা। খাওয়াই যায়, নিয়ে এসো। আচ্ছা শোনো, ডিমটা কড়া করে ভাজতে বলবে। আচ্ছা। এবার তুমি দেখবে আহির কি হয়। আমাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারোনি, তুমি নাকি বিয়ের জন্য রেডি নও, আর আজ বলছো বিয়ে ভাঙবে না, পিলুকে পাশে থাকতে বলছো। খাওয়াও, বরকে পেট ভরে খাওয়াও। এরপর কিছু জুটবে কিনা তার তো কোনো ঠিক নেই। সবকিছু তো প্রায় শেষের মুখে। চেষ্টা করো, দেখো যদি বাঁচাতে পারো আহিরের গানটা। কে এটা? এই ছেলেটি সোশ্যাল মিডিয়াতে ক্লাসিক্যাল মিউজিকের উপর একটা চ্যানেল আছে, অনেক কিছু পোস্ট টোস্ট করে, অনেক ভিডিওসও দেয়। আমার ছেলেটিকে ভালো লেগেছে, গায়কই ভালো, গলাটাও তৈরি, আর তার উপরে অনেক কায়দা কানুনও জানে। আমি ওর প্রোফাইল ঘেটে দেখেছি সোশ্যাল মিডিয়াতে, তোমাকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, তুমিও একটু দেখে নিও। দেখো তারপর আহিরের এগেনস্টে ওকে দাঁড় করাতে পারো কিনা। আহিরকেও তো বুঝতে হবে যে পিলুকে ইম্পর্টেন্স দিয়ে ও ভুল করেছে। মল্লার রায় চৌধুরী। রিজুলা ম্যাম আমাকে আসতে বলেছিলেন সুরমণ্ডলে, আমি ওকে বললাম। আশ্চর্য, মা আসতে বলেছে শুনেও তুমি ওনাকে ভেতরে আসতে বলনি? আপনি প্লিজ কিছু মনে করবেন না, অ্যাকচুয়ালি মা একটু বেরিয়েছেন, এখন মা বাড়িতে নেই। বাই দ্য ওয়ে, আমি রঞ্জিনী মুখোপাধ্যায়, রিজুলা মুখোপাধ্যায় এবং পণ্ডিত আদিত্যনারায়ণ মুখোপাধ্যায় নেই, আমি সেতার বাজাই। বাবা, ছোট ম্যাডামের সামনে তো দেখছি ভদ্রলোক বেশ সভ্য ব্যবহার করছেন, কিন্তু আমার দিকে তুম করে হাতটা বাড়িয়ে দিলেন কেন? যেন কোনো সাহেব শুভ। ছেলেটা কোথা থেকে এসেছে বললো? মির্জাপুর, তাই না সৈনী? হ্যাঁ, কে জানে মির্জাপুরের বসু মল্লিক বাড়ির কাউকে চেনে কিনা। আরে
বাবা না না, আর চিনলেই বা কি বলতো সোহিনী, তাতে তোর কি যায় আসে? তুই তো সেই কবে কোন কালে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক চুকিয়ে চলে এসেছিস। তুই এখন ওই বাড়ির লোকজনকে ভয় পাস নাকি রে? না চিত্তদা, ভয় নয়, মানে দেখো সব্যসাচী মাঝে মাঝে আসা যাওয়া করে, সেটা একরকম ভাবে সামলে নেওয়া যায়, কিন্তু মির্জাপুর বাড়ির লোকজন কেমন তা তো জানোই। পুরনো দ্বন্দ্ব, রেষারেষি কিছুই ভোলে না তারা। আর এই ছেলেটার তাকানো, হাব ভাব কেমন যেন খুব চেনা চেনা লাগলো আমার। জানি না, অনেকদিন পর মির্জাপুরের নাম শুনলাম বলে কিনা ভয় পাস না হয়নি। তুই যেসব দিনের কথা ভাবতাছস না, হ্যাঁ, সেই সব দিন তো তুই অনেকদিন পিছনে ফেলে আইছস। কি হলো? এখানে দাঁড়িয়ে কি শুনছেন? আপনার ঘর তৈরি হয়ে গেছে, ঘরে চলুন। চলো চলো, তোমাকে তুমি বললাম, কিছু মনে করো না, চলো আসুন। আয় সবাই আয়। গুরুজি, এরা সবাই বাইরে দাঁড়িয়ে আড্ডা মারছিল, আজ আইধার কাছে বকা খাবেই খাবে। চল সবাই গানের ঘরে চল, আয়। দেখলি উদয়, আহিরের ভয় সবাই কেমন যেন কাঁটা। রাই, রঙ্গন দাদা, চলো এবার আমরা এখান থেকে যাই। আসছে। ও ছোট ম্যাডাম, আপনিও আসুন, ক্লাস শুরু হবে। মল্লার বাবু, প্লিজ কিছু মনে করবেন না, অ্যাকচুয়ালি পিলু কোনো ম্যানার্স জানে না। নো ইটস ওকে। আর প্লিজ মানে আপনি বলবেন না, তুমি বলবেন, আর যদি অনুমতি দেন আমিও তুমি বলবো। হ্যাঁ, সেই ভালো। মা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আমি ওদিকে যাই। মা এলে আপনাকে, সরি, তোমাকে ডেকে নেবে, তখন চলে এসো। পিলু মেয়েটা বড্ড পাকা। আজ প্রথম দিন তাই কিছু বললাম না, এরপর থেকে দেখবে মল্লার কি জিনিস। মেয়েদের পটর পটর আমি একদম সহ্য করতে পারি না। দিদি, আহিরের বউ এদের দিদি হয় কি? অনেক রহস্য আছে এই বাড়িতে। ইন্টারেস্টিং। আসুন। ওস্তাদজি, চলুন না ভেতরে গিয়ে দেখি মল্লার বাবু কেমন গান করেন। তার কি কোনো দরকার আছে পিলু? মানে আমি ভেতরে গিয়ে কি করবো বলো তো? গুরুজি, অনুমতি দিন তাহলে শুরু করি। আহিরকে ডাকো কেউ।
কেন আহির, কেন আদিত্য? মানে শুনবে তো তুমি, উদয় আছে, সোহিনী আছে, ওরা শুনবে, তাহলে হবে না? আহির, সিঞ্জিনী সকলেই থাকুক। সুরমণ্ডল তো একা আমাকে নিয়ে নয়, এরা প্রত্যেকেই সুরমণ্ডলের অংশ। তারা তাদের মতামত জানাক। মল্লা, তোমার আপত্তি নেই তো? দেখো, আমরা তো নিজেদের মতন গান করি, ভালো হলো না খারাপ সেটা তো শ্রোতারাই বলবেন, তাই না? আপনি যেমন বলবেন। আদিত্যদা, আমি গিয়ে আহিরকে ডেকে আনছি। আহির, আহির, বলছি তোকে আদিত্যদা ডাকছে। আমিও সেই কখন থেকে বলছি। হ্যাঁ আহিরটা, চলো না ভেতরে। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো? আমাদের গানের ক্লাস তো পরে হবে, আগে যে নতুন এসেছে তার গান শোনা হবে। চলো না, গিয়ে শুনি কেমন গায়। আহির তো এখন আর সুরমণ্ডলের একমাত্র টিচার নয়। হ্যাঁ, বাবা ওকে অ্যাডভান্স লেভেল ক্লাসটা নিতে বলেছিল, কারণ তখন সুরমণ্ডলের অন্য কোনো টিচার আসেনি। এখন মল্লার এসে পড়ায় আহিরের কোনো প্রয়োজন নেই আর। এটা তুই কি বলছিস বলতো রঞ্জা? আমরা এতদিন ধরে আহিরদার কাছে শিখে এসেছি, এখন হঠাৎ করে অন্য কারোর সঙ্গে রেওয়াজ কেন করব? আর তুই তো এটাও জানিস আমরা সকলে কিন্তু এখানে শিখি না, কেউ কেউ রেওয়াজের জন্য আসি। আর আমরা এতদিন ধরে আহিরদার কাছে রেওয়াজ করে এসেছি। আর পিলু তো সবেই অ্যাডভান্স লেভেলের ক্লাস জয়েন করেছে। আর যদিও তো রেওয়াজের জন্যই আসে, দুম করে এইভাবে টিচার পাল্টানো যায় নাকি? মা বলে গেছে মল্লারকে সিঞ্জিনী দি। সিঞ্জিনী, এত কথা কেন বলছো তুমি? চুপচাপ বসে গানের রেওয়াজটা করো। পিলু, জ্যোতি আর বাকিদের সবাইকে বলছি, নতুন ওস্তাদজির সঙ্গে কোঅপারেট করো। মণিমা যেটা ঠিক বুঝেছেন সেটাই করেছেন। গানের প্র্যাকটিসটা হলো আসল, কে করাচ্ছে সেটা বড় নয়। মন্দির রেওয়াজ করো। প্রথমেই যে এত বাধা পাবো ভাবিনি। এনিওয়ে, তোমরা সবাই আমার সঙ্গে একবার রেয়াজ করেই দেখো না। হ্যাঁ, সেই ভালো। আমি আছি এখানে, তুমি শুরু করো। তো ফার্স্টে দেখে নেবো এখানে সকলে ঠিক করে তানপুরা ধরতে পারে কিনা। মানে এতদিন ধরে আমরা শিখছি আর এটুকু পারবো না? স্যার, এটা বলে কিন্তু আপনি আমাদের বড্ড বেশি ছোট করে দিলেন। আহিরদা আমাদের সবকিছু শিখিয়েছেন। আচ্ছা, তুমি হ্যাঁ বলছি, তুমি তানপুরাটা সামনে রেখেছো কেন? কি নাম তোমার? আমার নাম মন্দিরা। এখনো ক্লাস শুরু হয়নি বলেই। বললাম না, ঠিকভাবে শেখনি। দেখো, তানপুরাটাকে সোজা করো। হাতটার পজিশনটা ঠিক নেই, একটু ওপরে উঠাও।
স্যার, এতদিন ধরে তো আমরা গান শিখছি, কই ওস্তাদজি তো কখনো এভাবে হাতে ধরে আমাদের তানপুরা ছাড়তে শেখাননি। মানে তো মহা মুশকিল হয়ে গেল। আহির গান শেখাতে পারেনি বলে তুমি এভাবে আমাকে কথা শোনাতে পারো না, তাও স্টুডেন্টদের সামনে। ভেরি ইনসাল্টিং। ইনসাল্টিং কেন হবে? পিলুর যেটা মনে হচ্ছে সেটাও বলতে পারবে না? এটাকে মনে হয়েছে বলে কথা বলা বলে না সেনজিনিদি, এটাকে বলে একটা মানুষকে ইচ্ছে করে বদনাম করা। আর মল্লার কিন্তু এই বদনামটা ডিজার্ভ করে না পিলু। এক একটা মানুষের শেখানোর ধরন এক এক রকম হতেই পারে, কিন্তু তাই বলে তোমার এইভাবে কথা বলাটা ঠিক নয় পিলু। তুমি কালও মল্লারকে জ্যোতির সঙ্গে কি সব করেছে সেসব নিয়ে খুব ভুলভাল কথা বলেছো, আর আজ আবার মল্লারকে বলছো যেন মন্দিরাকেও ইচ্ছে করে ইনসাল্ট করেছে। এগুলো ঠিক নয়। আমি আর কিচ্ছু বলবো না, আমি প্রমাণ করে দেব যে বিশ্বাস সকলে আপনাকে করছে সেই বিশ্বাসের যোগ্য আপনি নন।